নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। সম্প্রীতি আর শুভজিতের সঙ্গে আমি মঞ্জিরা এই মুহূর্তে নিউজরুমে। প্রথম খবরে যে নজর রাখবো আমরা, 6 মাসের মধ্যে বাংলাদেশ থেকে আসা শিখ এবং হিন্দু যে শরণার্থী রয়েছে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। শিলিগুড়ির কাওয়াখালীর মঞ্চ থেকে এই আশ্বাসই দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে স্পষ্ট করে দিলেন অনুপ্রবেশকারীদের কোনো ছাড় নেই, খুঁজে খুঁজে প্রত্যেক অনুপ্রবেশকারীকে বাংলা থেকে বের করা হবে, হুঙ্কার অমিত শাহ। এই মুহূর্তে প্রসেনজিৎ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী, কথা বলবো তার সঙ্গে। প্রসেনজিৎ, এক্ষেত্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ঠিক নির্দিষ্ট করে কি বার্তা দিলেন? দেখো, এক্ষেত্রেও কিন্তু মূল লক্ষ্যটা কিন্তু চিকেন নেকের নিরাপত্তা, এবং এই অঞ্চলে ইদানিংকালে একাধিক পাক চরের গতিবিধি কেন্দ্রকে ভাবাচ্ছে, যে কথাটা আজকে তিনি ঠাড়ে ঠাড়ে বুঝিয়েছেন। পূর্ব ঘোষিত নীতি অনুযায়ী একদিকে যেমন বাংলাদেশ থেকে আসা সেখানকার সংখ্যালঘুরা অর্থাৎ হিন্দুরা, তাদেরকে এদেশের সরকার নাগরিকত্ব দেবে, এই সিদ্ধান্তের কথা আগেই জানানো হয়েছিল, আজকে আরও একবার স্মরণ করে দিয়েছে তিনি। তার পাশাপাশি তিনি আজকে বারবার বলেছেন যে অনুপ্রবেশকারীরা এই দেশে আছেন বা এখনও যদি থেকে থাকেন তাদেরকেও খুঁজে খুঁজে বার করে দিতে হবে, এবং যে কারণেই কিন্তু এই যে বিভিন্ন এজেন্সিগুলো কাজ করছে তাদেরকে আরও শক্তিশালী করার কথা তিনি বারবার করে বলছেন। গতকালকেই রাজ্যের মন্ত্রিসভা অন্তত দুটো সিদ্ধান্ত নিয়েছে, একটা অ্যান্টি টেরোরিজম স্কোয়াড তৈরি করা, এর পাশাপাশি মাদকের যে কারবার সেই কারবার বন্ধ করতে আরও একটি স্কোয়াড তৈরি করে। এই দুই স্কোয়াড কী করবে, কার্যত কেন্দ্রের এই কাজকে কিন্তু সহায়তা করবে। রাজ্য পুলিশ, রাজ্যের গোয়েন্দারা, কেন্দ্রের যে বিভিন্ন এজেন্সিগুলো সার্বিকভাবেই কিন্তু এই অঞ্চলের নিরাপত্তাকে নিশ্চিত করতে চায়। যে কারণেই স্বরাষ্ট্রমন্ত্রী আজকে বলেছেন যে এই যে চিকেন নেক, এর গুরুত্বের কথা কেন্দ্র জানে। এখানকার যে রাজ্যগুলো 7 থেকে 8টি রাজ্য, সেই রাজ্যগুলো নিরাপত্তার প্রশ্নে কোথাও গিয়ে আপোষ করা হবে না। একই সঙ্গে অনুপ্রবেশ মুক্ত বাংলা গড়া, এই বার্তাটা দিতে চেয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। প্রসেনজিৎ, ধন্যবাদ। मैं सीए का कानून लेकर आया, ममता बनर्जी मेरा मखौल उड़ाती थी, मजाक उड़ाती थी, कैसे करोगे, हम नहीं मानेंगे। ममता दीदी, आपने तो नहीं माना, मगर आपकी सरकार भी गई और आप भी गई। अब भारतीय जनता पार्टी की सरकार है। मैं बांग्लादेश से आए हुए हिंदू, सिख, जैन शरणार्थियों को वादा कर कर जाता हूं कि 6 माह में आप सभी को हम नागरिकता दे देंगे। भारत सरकार के गृह मंत्रालय ने अपने सारे अधिकार बंगाल सरकार के 8 कलेक्टरों को दे दिए हैं सीए को फाइनल करने के लिए। जितने भी शरणार्थी हैं वो सारे यहां पर सुनिश्चित रूप से सम्मान के साथ भारत की नागरिकता प्राप्त करेंगे। मगर मेरे भाषण को सुनकर घुसपैठिए खुश न हो जाए, क्योंकि हमारी बंगाल सरकार का अटल फैसला है, डिटेक्ट, डिलीट और डिपोर्ट। एक एक घुसपैठिए को चुन चुन कर पश्चिम बंगाल से निकालने का मैं फिर से एक बार बंगाल की जनता को वादा करना चाहता हूं। এই মুহূর্তে সৌগত রায়, তৃণমূল কংগ্রেস সাংসদ, আমাদের সঙ্গে রয়েছেন। সৌগত বাবু, আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি যে কথাটা বলেছেন যে 6 মাসের মধ্যে বাংলাদেশ থেকে আসা হিন্দু এবং শিখ শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে, আপনি কিভাবে দেখছেন বিষয়টা? নাগরিকত্ব দেওয়া হলে তো ভালোই হবে, কিন্তু অমিত শাহর কথার কোনো মূল্য আছে? ওরা 4 বছর আগে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সিএ পাশ করিয়েছে, বলেছিলেন সবার নাগরিকত্ব হয়ে যাবে, এখনো হলো না কেন? এই প্রশ্ন অমিত শাহর কাছে। ওরা বারবার এই নাগরিকত্বের কথা তুলে একটা কমিউনাল ডিভাইড, মানুষে মানুষে ফারাক তৈরি করছেন। ওরা দিন না নাগরিকত্ব আইন মেনে, কোনো অসুবিধা নেই। ধন্যবাদ আপনাকে। তৃণমূল আমলে আটকে থাকা 3টি গুরুত্বপূর্ণ কাজ এই সরকার করেছে। শুভেন্দু অধিকারী তিনি স্পষ্টতই জানিয়েছেন যে জনগণনা,
বিএনএস চালু করা এবং বিএসএফকে জমি হস্তান্তর, এই তিনটে গুরুত্বপূর্ণ কাজ তারা করেছেন। 11 तारीख में जब पहले सचिवालय में गया तब मैंने पहले 3 काम किया। एक, देश की सुरक्षा के लिए हमारी बॉर्डर में जमीन बीएसएफ को देने का फाइल सिग्नेचर किया। दूसरा काम किया, ममता बनर्जी ने रोक के रखी थी 16 मई 2025, अमित शाह जी ने खुद लेटर भेजी जे सेंसस तो चालू करो, ये जनगणना का साथ कोई पॉलिटिक्स का रिश्ता नहीं है। लेकिन पिछले सरकार वो सेंसस का फाइल में सिग्नेचर नहीं किया, कॉन्सेंट नहीं दिया। दूसरा काम, मैं सेंसस का काम में इजाजत दिया चीफ सेक्रेटरी को, तुरंत चालू कर दो। तीसरा जो काम किया, 2024 से पूरा देश में भारतीय न्याय संहिता एक क्रांतिकारी उद्योग है। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে কন্ট্রাডিক্ট করে বলছি, আইনের শাসন পশ্চিমবঙ্গে ছিল, আইনের শাসন পশ্চিমবঙ্গে অবসান করে দিয়েছে এই বিজেপির সরকার। পুরো দস্তুর পুলিশকে দলদাস বানিয়ে মিথ্যা মামলা জঘন্যতমভাবে ডেকে ডেকে হুমকি দিয়ে তাদের সংগঠন নেই, তারা পুলিশ দিয়ে চাপ দিয়ে তৃণমূলকে ভাঙার চেষ্টা করছেন। যারা আত্মসমর্পণ করছে না, তাদের কথা শুনছে না, তাদেরকে চূড়ান্ত হয়রানির মধ্যে ফেলা হচ্ছে। যারা ভালো তৃণমূল সেজে যাচ্ছে, যারা বিজেপি হয়ে গেছে, তাদের ছাড়। যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আছে তাদের উপর জোর জুলুম, হামলা, হুমকি, পুলিশ দিয়ে হয়রানি, আইন শৃঙ্খলা পশ্চিমবঙ্গ থেকে উৎপাটিত করে দিয়েছেন এই বিজেপির সরকার। তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তার ভাই মানে জাকির হোসেনের ভাই ফজলে রব্বি, তিনি কি পাক গুপ্তচর? কেন এই প্রশ্নটা উঠে আসছে? কারণ তাকে আটক করে প্রথমে বেঙ্গল এসটিএফ, গতকাল তাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয় এবং তারপর তাকে গ্রেফতার করা হয়েছে। বিশ্বরূপ আমার সঙ্গে রয়েছেন, আমার সহকর্মী। আমি বিশ্বরূপের কাছে চলে যাবো। বিশ্বরূপ, গতকাল এই ফজলে রব্বিকেই 8 ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয় এবং তারপর তাকে গ্রেফতার করা হয়েছে। এই তো সাংঘাতিক বিষয়, কারণ একজন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতির ভাই যদি হয় তাহলে সে প্রভাব খাটিয়ে কি না কি তথ্য সে তাহলে পাচার করেছে, এই আশঙ্কাগুলোও তো উঠে আসছে। এই আশঙ্কাগুলো তো অবশ্যই উঠছে। দেখো, এখন সাধারণ মানুষও কিন্তু অবাক হচ্ছে যে এই ফজলে রব্বি পাক চর, যেভাবে তুমি প্রশ্ন করলে সেভাবে সাধারণ মানুষ করছে, তাহলে ভাবতে পারছো এই বিগত 15 বছর সে যেভাবে প্রভাব কাটিয়ে এলাকায় ঘুরে বেরিয়েছে, তাহলে আর কত কি করতে পারে। একটু আগে আমি দেখছিলাম আমাদেরই প্রতিনিধি সুমন কল্যাণ ভদ্র, তিনি বলছিলেন, তথ্যগুলো দিচ্ছিলেন, আমিও হা হয়ে গেলাম। কারণ যেহেতু তিনি তৃণমূল ব্লক সভাপতির ভাই, আমার সাথেও রাস্তাঘাটে দেখা হতো, বিভিন্ন জায়গায় দেখতাম যে যেত, কিন্তু এত বড় সে চক্রের সঙ্গে যুক্ত, এটা কিন্তু আমি কেন ঘুণাক করে কেউ বুঝতে পারেনি। এসটিএফ এর জালে যখন সে ধরা পড়লো, ইসলামপুরের মানুষ অবাক হয়ে যাচ্ছে। তোমাকে জানিয়ে রাখি, কালকে 8 ঘন্টা জেরা চলেছে, 8 ঘন্টা। তাকে একটা বারের জন্য যখন ভেতরে ঢোকা হলো, একটা বারের জন্য আর বাইরে আনা হয়নি। রাতের বেলা সাংবাদিকরা বাড়ি চলে যাওয়ার পরে তারপরে তাকে নিয়ে যাওয়া হলো দিনহাটায়। দেখো, আরও চাঞ্চল্যকর তথ্য এসটিএফ এর আধিকারিকরা, আমরা তাদের সূত্রে জানতে পেরেছি যে আরও কেউ এর সঙ্গে যুক্ত আছে এবং সে কিন্তু আজকালের মধ্যেই গ্রেপ্তার হতে পারে, এমনও কিন্তু জানা যাচ্ছে। দেখো, আজকে আমরা গিয়েছিলাম সেই ফজলে রব্বি যেখানে ভাড়া থাকতো সেই বাড়িতে গিয়ে বিশ্বরূপ আমরা সেই জায়গায় আসছি। আপাতত তোমাকে ধন্যবাদ। ঠিক আমার সহকর্মী বিশ্বরূপ যে বিষয়টি তুলে ধরলো, এই যে ফজলে রব্বি অর্থাৎ যার বিরুদ্ধে পাক গুপ্তচর হওয়ার অভিযোগ রয়েছে, যাকে 8 ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তার বাড়িতে পৌঁছে গিয়েছিলাম আমরা, মানে TV9 বাংলা। ফজলে রব্বির স্ত্রী কি বলছেন? বলছেন তার স্বামীকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। দেখুন।
পাক গুপ্তচর সন্দেহে গ্রেপ্তার হয়েছে ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জাকির হোসেনের ভাই ফজলে রাব্বি। আমরা ইতিমধ্যে তিনি যে বাড়িতে ভাড়া থাকতেন সেখানে আমরা রয়েছি। আমি একটু দেখানোর চেষ্টা করব, এই বাড়িতেই তিনি ভাড়া থাকতেন সস্ত্রীক। আমরা একটু যাওয়ার চেষ্টা করব উপরে, বাড়িতে আছেন কিনা। দিদি আছেন? দিদি কেউ আছেন? দিদি একটু একটু শুনুন না দিদি, একটু 2 মিনিট কথা বলতাম, 2 মিনিট একটু কথা বলতাম। দিদি বলছি যে আপনার স্বামীকে অ্যারেস্ট করা হয়েছে। হ্যাঁ, আমার স্বামীকে অ্যারেস্ট করা হয়েছে। তো কেন দিদি? আমি জানি না ওটা কিসের জন্য করা হয়েছে, কিসের জন্য বা কেননা আমি বলতে পারবো না। পাটাগোড়ায় কার বাড়ি? কারো বাড়িতে না, পাটাগোড়া বাজারে ধরা। আচ্ছা, পাটাগোড়ায় কি গ্রামের বাড়ি ওনার? হ্যাঁ, আমার গ্রামের বাড়ি। আচ্ছা আচ্ছা দিদি, ব্যাপারটা হচ্ছে যে পাক গুপ্তচর সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে, এমনটা বলা হচ্ছে যে তথ্য পাচার করতো, এরকম বলা হচ্ছে। আপনি কি বলবেন? না না, আমি এগুলো সম্বন্ধে কিছু জানি না। আমার হাজব্যান্ড এগুলোকে ফাঁসানো হচ্ছে, আমার হাজব্যান্ডকে। যদি আপনি এগুলো আমাকে শোনাচ্ছেন, আমি এগুলো এটা পুলিশের তথ্য অনুযায়ী আমি বলছি, আমরা পুলিশের না 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 না, আমার হাজব্যান্ড এগুলো তো কোনো দিন জড়িত না, এগুলো চক্রান্ত। কারা চক্রান্ত করলো? কারা চক্রান্ত করছে আমি তো বুঝতে পারছি না, কে চক্রান্ত করছে ওটাও তো বুঝতে পারছি না। আচ্ছা, কি কাজ করতেন আপনার হাজবেন্ড? আমার হাজব্যান্ড বিজনেসম্যান। কি কাজ করতেন, কি বিজনেস? কন্ট্রাক্টারি করতেন। আচ্ছা, ঠিক ঠিক। আপনার নাম দিদি? নুনিয়া বেগম। আমরা 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 কথা বললাম যিনি গ্রেপ্তার হয়েছেন ফজলে রাব্বি, তার স্ত্রীর সঙ্গে। তিনি যেটা বললেন তার স্বামী নির্দোষ। পরবর্তীতে পুলিশের জালে কি আর কেউ ধরা পড়বে? এই ফজলে রাব্বির থেকে কি আরও কিছু জেনে পুলিশ কি তদন্তের অগ্রগতি করবে? সেদিকে অবশ্যই নজর থাকবে আমাদের। উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে বিশ্বরূপ বিশ্বাস, TV9 বাংলা। এই ধরনের দেশবিরোধী গতিবিধির যে ক্রিয়াকলাপ পশ্চিমবাংলায় কেন্দ্র করে বহু বছর চলেছে, এখনও চলছে। আমরা সেটাকে সমাধানের চেষ্টা করছি। অন্যান্য রাজ্যে শেষের দিকে চলে এসছে, কিন্তু এই যে বিরোধীরা যে ধরনের আন্দোলন করে এদের মনোবল বাড়াবার চেষ্টা করছেন। কিন্তু আমাদের সরকার, রাজ্য সরকার, কেন্দ্র সরকার দুটোই এই ধরনের বিদেশি এজেন্টদের এখানে যে বাড়বাড়ান্ত, এটা কিছুতেই সহ্য করবে না। পশ্চিমবঙ্গকে সারা ভারতবর্ষের মানুষ জঙ্গিদের আতুরঘর হিসেবে চেনে। তাদের সেই আতুরঘরে যে পরিমাণ জঙ্গি আছে, যতক্ষণ পর্যন্ত একজনও জঙ্গি থাকবে ততক্ষণও পর্যন্ত আমাদের এই যে আয়োজন এটা চলতে থাকবে। এবং আপনারা জানেন কুচবিহার থেকে 4 জন ধরা পড়েছে সম্প্রতি, আরও বিভিন্ন জায়গা থেকে ধরা পড়ছে। আগের সরকারের সময়ে এরা বহাল তবিয়তে ছিল, সরকার জানতো না এমন নয়, সরকার জানতো, কিন্তু তাদের লালন পালন করে এসেছে। এখন সেই লালন পালনটা বন্ধ হয়ে গেছে। একজন ব্লক প্রেসিডেন্টের ভাই ধরা পড়লো, সব তৃণমূলের লোক হয়ে গেল। আর তার সঙ্গে তো ব্লক প্রেসিডেন্ট ছিল, ওর ভাই কি করে সেটা তো আমি জানবো। ও তো রাজনীতিতে ছিল না কোনোদিন। কে কার ভাই, কে কার অমুক, সেইভাবে যদি তৃণমূলকে, আচ্ছা তৃণমূল অমুকের ধরা পড়েছে তার ভাই তৃণমূল, এটা কোনো কথা হলো? আরে সে অনেক রকম লোক অনেক জায়গায় আছে। সৌগত রায় আমাদের সাংসদ, তথাগত রায় ওইদিকে আছে, তো কি হলো? তো এবার এরকম অনেক আছে। ওই বিচিত্র পরচুলা বলছে NCPI, আর কি বলে ভ্রাম্যমান বিউটি পার্লার বলছে তৃণমূল। তাতে কি হলো? এক পরিবারের দুদিকে হতে পারে না? দেখুন, এই বঙ্গে জঙ্গি জাল গত 20 দিনে 10 জন গ্রেফতার হয়েছে এবং STF এর হাতে তথ্য, চাঞ্চল্যকর তথ্য এসে পৌঁছেছে। কি সেই তথ্য? জানা যাচ্ছে বাংলাদেশ নেপাল হয়ে এই পাকিস্তানে পৌঁছেছে চর চক্র এবং ভারতীয় মোবাইল নাম্বার ব্যবহার হচ্ছে পাকিস্তানের সেনা ঘাঁটির আশেপাশে। লাহোর, রাওয়ালপিন্ডি, করাচির সেনা ঘাঁটির কাছে ব্যবহার হচ্ছে ভারতের নাম্বারের হোয়াটসঅ্যাপ। আর কি জানতে পারছি আমরা? সুমন কল্যাণ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সুমন কল্যাণ। দেখো, অভিযোগ যেটা প্রথমে ওঠে সেটা হচ্ছে পাকিস্তান বেস ইন্টেলিজেন্স অপারেটিভসের কাছে যে নাম্বারগুলো তারা ব্যবহার করত, সেই নাম্বারগুলো অর্থাৎ সেই সিম নাম্বারগুলোর থেকে যে হোয়াটসঅ্যাপটা ব্যবহার করত সেটা ভারতীয়ের কোথায় সেই তথ্য কিন্তু এসে পৌঁছায় যে আমাদের ইসলামপুর এবং দিনহাটা থেকে পাওয়া যায় 4টি সিম এবং ইসলামপুর থেকে পাওয়া যায় 1টি সিম। এই 5টি সিমের মধ্যে 2টির ব্যবহার করা হয় রাজস্থান সংলগ্ন এলাকা থেকে, আর বাকি 3টি ব্যবহার করা হয় এবং এই যে পাঞ্জাব এবং এই কাশ্মীর এই সমস্ত জায়গা থেকে।
কোথা থেকে ব্যবহার হচ্ছে? ব্যবহার করা হচ্ছে পাকিস্তানের করাচি, রাওয়ালপিন্ডি এবং লাহোরের সেনা ঘাঁটিগুলো থেকে। এটা কিন্তু একটা মারাত্মক অভিযোগ। রাহুল, এই যে গোটা ঘটনা থেকে ইতিমধ্যেই কিন্তু বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছে, তার মধ্যে 7 জনকে একটা 7 জনের তালিকা তৈরি করেছে এসটিএফ, যার মধ্যে 2 জন কিন্তু বাংলাদেশি নাগরিক। তাদের মধ্যে একজন ভারতের সিম ব্যবহার করছেন, আরেকজন বাংলাদেশে রয়েছেন। ফলে গোটা ব্যাপারটা নিয়ে যখন তদন্তে নামে এসটিএফ, সেখান থেকে ইসলামপুর থেকে একটা ইনপুট পাওয়া যায়, বা আমাদের দিনহাটা থেকে 3 জনকে গ্রেপ্তার করা হয়। একজনকে গ্রেপ্তার করা হয়, তিনি মানি এক্সচেঞ্জের কাজ করতেন, তাকে গ্রেপ্তার করা হয় দিল্লি থেকে। সব মিলিয়ে যে চক্র, সেই চক্র কিন্তু সোজা তার যোগ পাওয়া যায় একদম সেনা ঘাঁটি, অর্থাৎ নজর রাখো। আপাতত ধন্যবাদ তোমাকে। আমার সহকর্মী সুমন কল্যাণ যেরকম বলছিল যে এই যে মিডলম্যান প্রদীপ্ত বসু, এই মিডলম্যানকে যাকে পাকড়াও করা হয়েছে দিল্লি থেকে, এই মিডলম্যানকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু বেশ কিছু তথ্য, মানে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। যেটা জানা যাচ্ছে যে বাংলাদেশ এবং নেপালে যারা আইএসআই এজেন্ট হিসেবে কাজ করে, সেই আইএসআই এজেন্টদের তথ্য পাচার করত, মিডলম্যান হিসেবে কাজ করত এই ব্যক্তি, মানে যার নাম প্রদীপ্ত বসু। আইএসআই এজেন্টদের কাছে ভারতীয় সিম সহ তথ্য পাচার করত প্রদীপ্ত। আমার সহকর্মী সুজয় এই মুহূর্তে রয়েছে। সুজয়, এটা তো একটা চক্র, চরেদের একটা চক্র। এই প্রদীপ্ত বসু সম্বন্ধে এখনো পর্যন্ত যা যা জানতে পারা যাচ্ছে, কিভাবে সে মূলত তার কি কি অ্যাসাইনমেন্ট থাকতো, সে কি করতো, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, যখনই এই সিম পাচার চক্র সামনে এলো তখনই এই প্রদীপ্ত বসুর নাম উঠে এসেছিল এবং জানা গিয়েছিল যে এই সিম পাচার চক্রের যে মাস্টার মাইন্ড, যে মূলত বাংলাদেশে বসে আছে আকবর হোসেন ওরফে সম্রাট, তার সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল এই প্রদীপ্ত বসু। শুধু যোগাযোগ থাকাই নয়, প্রায়শই বাংলাদেশে যেত এই প্রদীপ্ত বসু। এবং শুধু বাংলাদেশে যাওয়া নয়, কাঠমান্ডুতেও তার গতিবিধি পাওয়া যাচ্ছে। এখানে একটা যোগসূত্র হিসেবে কাজ করছে এই প্রদীপ্ত বসু। এই আইএসআইয়ের এজেন্ট হিসেবে কাজ করা আকবর হোসেন ওরফে সম্রাট, সে বাংলাদেশ থেকে সিমগুলো সংগ্রহ করে এবং পাঠিয়ে দেয় কাঠমান্ডুতে। তাদেরই আরেকজন সদস্য রয়েছে, যেও আইএসআই এজেন্ট, তার কাছে পৌঁছে দিত। এবং দুজনের মধ্যে লিঙ্কম্যান বা মিডলম্যানে কাজ করতো এই প্রদীপ্ত বসু। এবং প্রদীপ্ত বসু ছাড়া আরও একটা নাম বেঙ্গল এসটিএফের গোয়েন্দারা নাম জানতে পেরেছেন। অর্থের বিনিময়ে লেনদেনটা হতো এবং বারবার এই যাতায়াতের কারণগুলো এখন জানার চেষ্টা করছেন গোয়েন্দারা। মূলত সিম পাচার চক্র তো আছেই, তার পাশাপাশি যেহেতু প্রদীপ্ত বসুর দিল্লিতে থাকতো, তাই দিল্লিতে গুরুত্বপূর্ণ যে সমস্ত জায়গাগুলি রয়েছে সেখানকার তথ্য পাচারের সঙ্গেও তার যোগ থাকতে পারে। তার কারণ আইএসআই পাকিস্তান দিল্লি সম্পর্কে সবথেকে বেশি আগ্রহ দেখায়। দিল্লির কোন জায়গা, পার্লামেন্ট বা সংলগ্ন এলাকাগুলো কেমন দেখতে, সেখানে কোথায় পুলিশ চকি থাকে, কোথায় পুলিশের নাকাবন্দি থাকে, কোথায় সিসিটিভি থাকে, এইগুলি পাকিস্তান সবসময় জানতে মরিয়া। তার কারণ তারা সবসময় টার্গেট করে দিল্লি। তাদের ক্ষেত্রে মানচিত্রের যে পার্টগুলো তুমি বললে, সেই জায়গাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ, যেটাকে আমরা বলে থাকি সংবেদনশীল। অনেক ধন্যবাদ তোমায় সুজয়। আমি বারবার একটাই কথা বলে যাচ্ছি, আরো কিছুদিন যেতে দিন, দেখবেন প্রতি সপ্তাহে কতজন করে ধরা পড়ে। কারণ যেরকম ভাবে রাজ্য পুলিশ এবং এসটিএফ ঝাঁপিয়ে পড়েছে এবং সুনিয়ন্ত্রিত ভাবে, সুপরিকল্পিত ভাবে, একটাও জিহাদি বাঁচবে না, ধরা পড়বেই পড়বে। ইন্ডিয়ান মোবাইল যে নাম্বারগুলো, সেগুলোকে ট্র্যাক করা এবং খুব অসুবিধার নয় সেটা ট্র্যাক করা। দ্বিতীয়ত, যারা এখান থেকে যে সমস্ত এই রিচার্জের দোকান বা সিমের দোকান বিনা কাগজপত্রে এরকম ভাবে সিম কার্ড ইস্যু করছে, তাদের জন্য কঠোরতম শাস্তির বিধান আসছে এবং তাদের এক্সিস্টিং আইনেই, এবং তাদের উপর সাংঘাতিক অ্যাকশন হবে। তো ভবিষ্যতে কোনো মোবাইল অপারেটর বা কোনো এরকম সিম কার্ড বিক্রেতা প্রপার সিকিউরিটি কোয়েশন না রেখে বিক্রি করার সাহস দেখাবে না। এই সব সঙ্গে একসঙ্গে চলছে। একটু অপেক্ষা করুন কয়েকদিন, দেখবেন কিরকম ভাবে ধরা পড়ে লোকজন। আরে পাক চর জঙ্গি জালটা গোটা রাজ্য জুড়ে, মানে পশ্চিমবঙ্গ জুড়ে রয়েছে। মাত্র 20 দিনের মধ্যে পশ্চিমবঙ্গ সহ 3 রাজ্য থেকে 11 জনকে গ্রেফতার করা হয়েছে। যদি আপনাদের একটু পরিসংখ্যানটা দেখায়, 31শে জুলাই বর্ধমান থেকে গ্রেফতার জয়েশ জঙ্গি হামিম মন্ডল। 1 আগস্ট ঝাড়খণ্ড থেকে গ্রেফতার হামিমের বান্ধবী অর্পিতা। 12ই আগস্ট হাবড়া থেকে জলে পাকচর রানা রফ ও তপসিয়া থেকে জলে মোহাম্মদ ইজাজ। পরে তপসিয়া থেকে গ্রেফতার আরও একজন। 15ই আগস্ট কোচবিহারের সাহেবগঞ্জে গ্রেফতার 3 পাকচর। এর মধ্যেই রিশরা থেকে গ্রেফতার জাফর ওরফে সানি। 20শে আগস্ট রানা রফকে জেরা করে গ্রেফতার পাক আইএসআই এজেন্ট প্রদীপ্ত বসু।
আর এবার ইসলামপুরে গ্রেফতার তৃণমূল কর্মী ফজলে রাব্বি। দেখছেন আপনারা সেই গ্রেফতারির ছবি, যে পরিসংখ্যান আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম। মাত্র 20 দিনের মধ্যেই পশ্চিমবঙ্গ সহ 3 রাজ্য থেকে 11 জন গ্রেফতার। তৃণমূল বেরোবে, কেউ খুব কাছের লোক বেরোবে, কেউ কোনো এনজিওর সাথে যুক্ত বেরোবে, এবং এটা একটা রিপিটেটিভ প্রসেস চলছে, যে প্রসেসের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরের লোকের এবং কানেক্টিভ লোকের অ্যারেস্ট হবে। এবং একটা কথা বলাই বাহুল্য, আজকের ডেটে দাঁড়িয়ে যেভাবে টেরোরিজম বা নাশকতা আমাদের সমাজের ভিতরে রাজনৈতিক অবস্থানগুলোকে ব্যবহার করে নিজেদের স্থান করে ফেলেছিল, সুতরাং যখন যারা গ্রেফতার হবে তারা সেই কানেকশন বেরোবে, এটাই খুব স্বাভাবিক। আজকে হাত ধুয়ে ফেললে চলবে না, এরা রাজনৈতিক সাহায্য নিয়েই নিজের নিজের জায়গা সমাজের বিভিন্ন স্তরে করেছিল এবং সেই ব্যবহারটা করেছিল বলেই আজকে এরা এইভাবে ধরা পড়ছে। আচ্ছা, ভারতের বিরুদ্ধে মানে আমাদের দেশের বিরুদ্ধে নতুন কোনো ষড়যন্ত্রের ছক কষছে কি বাংলাদেশ এবং পাকিস্তান? কেন বলছি তার কারণ, বাংলাদেশের একটা গোয়েন্দা দল 15ই অগস্ট, মানে 6 সদস্যের একটা গোয়েন্দা দল 15ই অগস্ট তারা ইসলামাবাদে পৌঁছয়, এবং এই জায়গায় প্রশ্নটা আরও একবার মাথাচাড়া দেয়। বাংলায় পরপর পাক চর গ্রেপ্তারির মধ্যে পাকিস্তান সফরে বাংলাদেশের গোয়েন্দা দল কেন? বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা পাক সফর ঘিরে খুব স্বাভাবিকভাবেই জল্পনা বাড়ছে। 15ই অগস্ট 6 সদস্যের একটা প্রতিনিধি দল তারা ইসলামাবাদে পৌঁছয়। ভারতের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েনের আবহে তাদের এই সফর, এটা মাথায় রাখতে হবে। ভারতের বিরুদ্ধে তাহলে কি নতুন কোনো ষড়যন্ত্রের ছক করছে এই দুই প্রতিবেশী দেশ? এ প্রশ্ন কিন্তু এড়ানো যাবে না। পাক সেনা ঘাঁটি, পাক ঘাঁটি, সেই ঘাঁটিতে নামছে চীন তুরস্কের ভারী পণ্যবাহী সামরিক বিমান। গত কয়েকদিন ধরে বেড়েছে বিমানের আনাগোনা। রাওয়ালপিন্ডির কাছে নূর খান বায়ুসেনা ঘাঁটিতে নামতে দেখা গিয়েছে চীনের বিমানগুলিকে। আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর তন্ময় প্রামাণিক রয়েছেন আমাদের সঙ্গে। তন্ময়, এই মুহূর্তে আর কি আপডেট রয়েছে? এদিকে তো কড়া নজর রয়েছে নয়াদিল্লি। কড়া নজর রয়েছে, কারণ হচ্ছে যে পরিমাণ বিমানের আনাগোনা বেড়ে গেছে সেখান থেকে নজরটি আসে। তারপরে দেখা যায় যে চীনের পণ্যবাহী যে সামরিক বিমান এবং তুরস্কের পণ্যবাহী সামরিক বিমান এই রাওয়ালপিন্ডির কাছে নূর খান এয়ারবেস এবং করাচির কাছে মাসরুর যে এয়ারবেস রয়েছে, এখানেই সেগুলি বারবার ওঠানামা করছে। এবং যেটা খবর রয়েছে যে প্রচুর পরিমাণ সামরিক সামগ্রী বা সামরিক পণ্য সেগুলি এখানে নামানো হচ্ছে। এর মধ্যে যেটা আমরা দেখতে পেয়েছি অপারেশন সিন্দুরের সময়, যে পাকিস্তানকে চীন প্রযুক্তি দিয়ে সাহায্য করেছিল, এখানে মানববিহীন যুদ্ধাস্ত্র এবং ড্রোন এগুলোই তাদেরকে সাহায্য করছে কিনা বা উন্নত প্রযুক্তির ফ্লাইট যুদ্ধ বিমান তারা নিয়ে আসছে কিনা সেদিকেই ভারতীয় গোয়েন্দাদের নজর রয়েছে, প্রতিরক্ষা বাহিনীর নজর রয়েছে। কিন্তু স্ট্র্যাটেজিক পার্টনার বা সামরিক বন্ধু তুরস্ক এবং চীন পাকিস্তানের, ফলে পাকিস্তানের মাটিতে তুরস্ক এবং চীনের বিমানের বারবার ওঠানামা, সামরিক বিমানের মানে সামরিক পণ্যবাহী বিমানের বারবার ওঠানামা, এটাই উদ্বেগের কারণ, যে কারণে একদম পাকির নজর রয়েছে এই মুহূর্তে ভারতের পাকিস্তানের আকাশে, পাকিস্তানের এয়ারবেসে। ধন্যবাদ তোমাকে। We continue to closely follow developments that are happening in West Asia. This is what I have to say.